এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস তিনি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পৌঁছে গিয়েছেন লালবাজার চত্বরের সামনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ একেবারে আমনে সামনে বলা যেতে পারে জুনিয়র চিকিৎসকরা তারা সেখানে সিপির সঙ্গে কথা বলার দাবিতে যতক্ষণ না সিপি আসছেন তারা অবস্থানে বসে থাকবেন। আপনারা প্রেস এগিয়ে গেলে একটু ভালোভাবে শুনতে পারবেন। জায়গাটা একটু বড় করুন না, বড় করুন, একটু একটু বড় করুন। আপনারা ডাক্তারদের একটু কথা বলতে দিন, একটু পেছিয়ে যান, একটু বড় করুন জায়গাটা, একটু বড় করুন না, একটু বড় করুন। ঠিক আছে। কামরুল তোমার মাথার উপরে তো যেভাবে আপনাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছিল যে আপনাদের একটা এখান থেকে ট্রেন যাবে লালবাজারে, সেখানে আমাদের সঙ্গে কথা বলবেন, আমাদের সিপি সাহেব থাকবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনাদের ট্রেনটা এগিয়ে আসুন, লালবাজারে চলুন, আমাদের সঙ্গে আপনাদের যে কথাবার্তা হওয়ার কথা সেটা কথাবার্তা হোক। নিশ্চয়ই আপনাদের দাবি দাবি যেটা আছে সেটা বলি স্যার। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে দাবিটা ছিল স্যার, আমাদের দাবিটা খুব সোজা ছিল যে আমরা এতদিন অবধি যতগুলো মিছিল করেছি, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রান্স সমস্ত প্রতিবাদী ডাক্তাররা, এখানে অন্য কেউ নেই, এরা যারা এতগুলো মিছিল করেছে, কলকাতা শহরে 7-8টা মিছিল হয়েছে, পুরো পশ্চিমবঙ্গ জোড়া 10-এর মানে 20 বেশি মিছিল হয়েছে, এইগুলো একটাও কোথাও কোনো অশান্তির খবর পাওয়া গেছে যায়নি। তাহলে এই যে লালবাজার থেকে এত আগে আমাদের আটকে দেওয়া এবং তার জন্য এই যুক্তি দেওয়া যে এটা সবসময় এটাই হয়ে এসছে, তাহলে স্যার বলতে চাই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তো সবসময় ঘটেনি। তাহলে আমাদের সাথে যে আপনাদের প্রত্যেক মুহূর্তে কথা হচ্ছিল, আমরা নেগোসিয়েশনে করতে করতে এগোচ্ছিলাম যে আমরা বেন্টিং স্ট্রিট অব্দি যাবো, সবাই অতদূর অব্দি যাবে, তারপর ডেলিগেট যাবে। এটা মানতে কি অসুবিধা হলো? আমরা প্রশ্ন করছি স্যার, প্লিজ বলুন স্যার, এটার উত্তরটা দেবেন স্যার। আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা লালবাজারে আসুন, ওখানেই আপনারা হ্যাঁ স্যার বেন্টিং অব্দি আমাদেরকে অ্যালাউ করুন সবাইকে। যারা আছেন তারা লালবাজারে। স্যার আমি একটা কথা বলছি স্যার, স্বাস্থ্য ভবনেও আমরা গিয়েছিলাম, এখানে সবাই জানেন, আপনারা জানেন স্বাস্থ্য ভবনের গেট অবধি আমাদের অ্যালাউ করা হয়েছিল, যতদূর কথা ছিল আমরা ততদূরই গেছিলাম। তারপরেই আমরা রিপ্রেজেন্টেটিভ খেলাপটা কেন হচ্ছে? কথার খেলাপ এখানে হয়নি, এটা হয়তো কোনো কমিউনিকেশন গ্যাপ হতে পারে। স্যার কোনো কমিউনিকেশন গ্যাপ হয়নি স্যার, আমরা খুব স্পষ্ট ছিলাম স্যার, আমরা স্পষ্ট বলেছিলাম স্যার কোনো কমিউনিকেশন গ্যাপ হয়নি, আমাদের গোল গোল করে ঘোরানো হয়েছে স্যার, এটাই হচ্ছে মূল কমিউনিকেশন। আমাদের এখান থেকে কিন্তু আমরা প্রথমেই বলা ছিল যে আমি একটা কথা বলি, আমি বলছি যে আমরা যদি অতদূর যাই কি ক্ষতি হবে স্যার? আমরা তো ক্ষতি হবে আপনাদের সঙ্গে তো আমরা এটাই প্রথম থেকে বলেছিলাম যে উনি আছেন ডিসি সাহেব আছেন, এটা নয়, এটাই তো আছে না স্যার। এতগুলো মিছিলের পর আমরা হঠাৎ করে আজকে অন্য কথা কেন বলবো? এতদিন অব্দি এমনকি বহুজন ডাক্তারদের আন্দোলনকে প্রভোগ করেছে, বলেছে আপনারা আইন অমান্য করছেন না কেন, এরকমও বলেছেন, কিন্তু আমরা তো করিনি। তাহলে আজকে এতদিন পরে আমরা হঠাৎ করে গিয়ে কথার খেলাপ কেন করবো? আমরা যেটা ইনিশিয়ালি বলেছিলাম, এই যে স্যার 9 ফুটের গ্রিল, এটা দিয়ে কি আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে কেন? এটা তো করার কোনো দরকার নেই স্যার। আমরা ডাক্তার পড়ুয়া ছাত্রছাত্রী, মানে আমাদের কি অভিসন্ধি স্যার? আমি একজন নেফ্রোলজির পিডিডি, এখানে একজন মেডিসিন, একজন চেস্ট মেডিসিন, আমরা পরবর্তীকালে আপনাদের ডাক্তার হব। আমাদের জন্য আপনারা বলছেন এটাও নিয়ে ডিসকাশন হতে না, এই না স্যার, আমি আপনাকে একটা জিনিস বুঝতে হবে স্যার, একটা মিছিলের পালস বলে একটা ব্যাপার রয়েছে। তারপর আমরা ওখান থেকে চলে আমরা স্যার আপনি যতদূর কথা হচ্ছিল আপনি আমরা যাইছিলেন তো 9 তারিখে, একদমই না 9 তারিখে অনেকবার কথা হয়েছে সেদিন 9 তারিখ। হ্যাঁ অনেকবার আপনাদের তাহলে এই কথাগুলো যদি বলেন তাহলে যেটা বলতে হয় তাহলে তো 14 তারিখে করতে এত দেরি হবে কেন? কথার খেলাপ করে 9 তারিখ স্যার 9 তারিখ ধরে বলছেন, ওটা শুনুন কি বলছেন। আমরা তো কথার খেলাপ করিনি। না স্যার কথার খেলাপ নালে স্যার পদত্যাগ চাইতে আমরা অত্যন্ত ভদ্র সভ্য মানুষ, আপনারাও আমরাও। আমরা খালি বলতে চাইছি এই যে স্যার একটা আইন অমান্যের মতো অবস্থা যে তৈরি হচ্ছে, এটাকে স্যার করবেন না। আমরা যদি
যেদিনকে আমাদের শ্যামবাজার অভিযান ছিল সেদিনকেও আমাদের বলা হয়েছিল যে ওখানে 144 ওরা 1 কিলোমিটার আগে থামানো হবে। পালস বুঝে তারা বলেন যে না আপনারা যেহেতু শান্তিপূর্ণ আমরা শ্যামবাজার অবধি আপনারা করতে পারেন, তাহলে আজকে কথার খেলাপ আপনারা কেন করছেন? হয়নি, এটা বলি তাহলে স্যারের সাথে কথা হয়েছে কলেজ স্কয়ারে, স্যারকে বলেছি, স্যার বলছে ঠিক আছে তোমরা চলো আমরা দেখছি। তাহলে কেন এই কথার খেলা হচ্ছে? তাহলে কমিশনার আপনি যেমন আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনাদের যে টিমটা যাওয়ার কথা আমরা অবশ্যই যাব, কিন্তু যদি আমি স্যার প্রশ্ন করছি বেন্টিং অবধি রোড অবধি যদি আমরা যাই, আমরা পার্সোনালি কথা দিচ্ছি আপনারা ব্যারিকেড তুলে নিন, দেখুন শান্তিপূর্ণভাবে অত দূর গিয়ে যাব, তারপর যেখানে আমরা কথা বলেছিলাম সেখানে দাঁড়িয়ে যাব। আপনারা ব্যারিকেডটা তুলে নিন না স্যার, এটা কি আপনারাও একটা এক্সাম্পল সেট করুন না, স্যার যে ব্যারিকেডটা তুলে নিন। ডাক্তার ছাত্রছাত্রীদের আটকে কি কোথায় কি পাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছে না স্যার। আমরা কোনো রাজনীতির লোক নই কলকাতা পুলিশের যে মানবিক মুখের কথা বলেছেন সেটা দেখান না স্যার, একবার তুলে নিন না ব্যারিকেডটা, দেখুন না, দেখুন একটা লিপ অফ ফেথ দিতে হবে স্যার, একটা লিপ অফ ফেথ দিতে হবে স্যার। না স্যার ওখানে যাব না স্যার। ডাক্তার সমাজের যারা প্রতিনিধি আমরা রয়েছি তারা কখনোই আমরা কখনো আমাদের 72 ঘন্টা ডিউটি করা আমাদের অভ্যাস রয়েছে, আমরা করি এবং আমরা এখানে যথেষ্ট সহমর্মী এবং যথেষ্ট জিনিস ভেবেই আমরা এখানে এসেছি। একটা এই আন্দোলন কিন্তু ডাক্তার পরিবারের আন্দোলন নয়, আজকে এতগুলো ক্যামেরা দিয়ে এদিকে তাকিয়ে রয়েছে, ওটা বিশ্বপুর তাকিয়ে রয়েছে আমাদের। তাই আপনি যদি এখানে মনে করেন যে এটা লড়াই, না ওটা মনে করার কোনো ব্যাপার নেই। কনফ্লিক্টের জায়গাটা কেন আসছে স্যার? কনফ্লিক্টের জায়গাটা আসছে কেন স্যার? ডেফিনেটলি আসছে স্যার, ডেফিনেটলি কনফ্লিক্ট আসছে স্যার, কনফ্লিক্ট হচ্ছে স্যার, তাহলে আপনি এলাও করতেন স্যার। বারবার বলছি এটা তো একটা ডেমোক্রেসি, আমি একটা কাগজ সেটা কেউ স্লোগান দেবে না, সেটার জন্য আমাকে নিতে দেবেন। আমরা ডেফিনেটলি যাব, কিন্তু আমাদের মিছিলটাকে বেন্ডিং অবধি এলাও করতে হবে। মিছিলটা কিছুটা এগোতে দিতে হবে, তারপরে আমরা নিজের ডেলিগেশন টিম নিয়ে ওনার সাথে যাবো এবং কথা একদম আপনারা রাজি হলেন না। আমরা বলেছি উনি যদি আমাদের সাথে এখানে এসে একটু দেখা করেন, আমরা ওনার হাতে ওই লেটারটা ধরে দেবো। এটা ডেমোক্রেসি স্যার, এটা আমাদের ভাষায় ভিকারিয়াস লায়াবিলিটি বলে। আমার রিকোয়েস্ট এখনো বলছি স্যার পুরো সারা দেশ দেখছে, আমরা সবার কাছে আমরা রিকোয়েস্ট করি আমাদের আমাদের ওই হাতে লেখা কাগজটা যেটা আমরা প্রিন্ট করে নিয়ে এসেছি, যার মধ্যে আমাদের দাবি লেখা আছে, যার মধ্যে লেখা আছে যে কেন উনি চলে আসুন, স্যার আমরা যাব না স্যার, আমাদের মিছিলকে অ্যালাউ করতে স্যার, আমরা রিপ্রেজেন্টেটিভ নয় যে আমরা নেতা, পেছনের লোকজন কেউ নয়। এই মিছিলে হিউম্যান ব্যারিকেড করে একটা লেভেলের পর আর যাবে না স্যার, সবাই যেতে চায় স্যার, সবাই আমরা দায়িত্ব নিচ্ছি, এই মিছিলে আমরা হিউম্যান ব্যারিকেড করব, কেউ যাবে না। কিন্তু কলকাতা পুলিশ এটা বাস আমার যা বলার ছিল। আমরা ঠিক আছে, তাহলে আপনারা ভাবুন, আমি আছি এখন। আমাদের থটস আর ক্লিয়ার স্যার, আমাদের থটস আর ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে, আপনারা চিন্তা ভাবনা করুন, আমরা এখানে বসে আছি স্যার, এখন অনেক ঘন্টা বসে থাকবো। একদম বুঝতেই পারছেন
আমরা দীর্ঘক্ষণ ধরে সেই বাদানুবাদের ছবি দেখালাম, যেখানে অ্যাডিশনাল সিপি মানে অতিরিক্ত পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস তিনি পৌঁছে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনরত অবস্থায় রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য তিনি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু না, যারা আন্দোলন করছে সেই সমস্ত জুনিয়র চিকিৎসক তারা বলেছিলেন যে ব্যারিকেড তুলে নেওয়ার কথা এবং সিপি কে আসতেই হবে, কারণ তারা প্রথম থেকেই বলছেন যে সিপির কাছে তারা ডেপুটেশন দেবেন। আমি সেটা নিজেই যে আমাদেরকে ইনভাইট করলাম যে আপনারা লালবাজারে চলুন, ওখানে কথাবার্তা বলবো। আমি সেটা আমার যেটা বলার ছিল সেটা বলে এসেছি। ওরা বলছিল যে একটা হিউম্যান চেঞ্জ করে ওরা বেন্টিং স্ট্রিট অবধি যাবে, সেটা কি অ্যালাউ করবে? না, সেটা ওনাদের ব্যাপার, যেটা ওনারা বলছেন সেই বিষয়ে আমি এখন ওনাদের কোনো অ্যাক্টিভিটিসকে মন্তব্য করবো না। বলা হলো যে যেটা ওনাদের সঙ্গে কালকের থেকে আমাদের কথাবার্তা হচ্ছিল যে ওনারা লালবাজারে যাবেন, সেখানে ওনারা একটা মেমোরান্ডাম সাবমিট করবেন। তো সেটা লালবাজারে ওনারা আসুন, মেমোরান্ডাম সাবমিট করুন, সেটাই আমি ওনাদেরকে বলে এলাম। কতজনকে অ্যালাউ করা হবে? ওনাদের সঙ্গে ইনিশিয়ালি বলা হয়েছিল 20 জন বলা হয়েছিল। মানে আপনাদের স্ট্যান্ড যে ওরা এখান থেকেই ওদের প্রতিনিধি দলকে যেতে হবে? আমাদের যেটা স্ট্যান্ড আছে সেটা খুব ক্লিয়ারলি, শুধু আজ নয় কালকে থেকেই আছে, সেটা ওনাদেরকে খুব ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। যেহেতু 163 আছে ওই জন্য এর বেশি অ্যালাউ করা হবে, সেটা ক্লিয়ারলি আমাদেরকে বলে দেওয়া হয়েছে। আমি এর বেশি আর কিছু বলছি না। থ্যাংক ইউ। স্যার, মানে আপাতত আপনাদের তরফ থেকে অন্য কোনো অপশন দিলেন কি ওনাদের? না, যেটা আমাদের সঙ্গে কথা হয়েছিল সেটাই তো বলছি, আর তো কিছু বলার নেই আমাদের। সেটা এর কোনো সলিউশন কি বেরোগাটি ঠিক কোনো সলিউশন কি দিলেন আপনারা? না, আমি এই বিষয়ে ওনাদের অ্যাক্টিভিটিস নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, সেটা আমার করা উচিত না। অনিকেত কি বলবে পুরো বিষয়টা? যেটা হয় সেটার কথা হয়েছে, আমরা পরিষ্কার আমাদের বক্তব্য জানিয়েছি যে 9 থেকে আজকের দিন অবধি দীর্ঘ 25 দিন আমরা যেভাবে শান্তিপূর্ণ মিছিল করে এসেছি, আমাদের মিছিল এখনও শান্তিপূর্ণ। তাই আমরা বলছি আপনারা ব্যারিকেডটা তুলে নিন। কলকাতা পুলিশের যে মানবিক মুখ, সেই মানবিক রাখুক। যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্ররা দিক থেকে আমরা পিসফুল দাবি রেখেছি, পিসফুল প্রোটেস্ট রেখেছি, সেরকম পুলিশের দিক থেকেও যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা তারা দেখাক, এটা আমরা আমাদের দাবি রেখেছি। তাই আমরা বলেছি যে ব্যারিকেডটা তুলে নিন আপনারা, যে মুহূর্তে আপনারা আটকাবেন আমরা সেখানে বসবো, সেখান থেকে 20 জনের ডেলিগেট টিম আমাদের যাবে। তোমরা একটা কথা বলছিলে যে তোমরা ডাক্তার, তোমাদের প্রোটেস্টে কোনোভাবে রাজনৈতিক রং লাগাতে দাওনি, তোমরা মিছিল যে নিয়ে এসছো সেটাও রাজনৈতিক রং ছাড়া, মানে আগেও যে কটা মিছিল হয়েছে সবকটা শান্তিপূর্ণভাবে হয়েছে, তাহলে ব্যারিকেড কেন দেওয়া হলো? এটা কি তোমাদেরকে কোথাও আঘাত করেছে যে এইরকম ব্যারিকেড? একদমই তাই, যেটা আমাদের সকাল থেকে কথা হয়েছিল যে বেন্টিং স্ট্রিট অবধি আমরা যাব, সেখান থেকে আমাদের ডেলিগেট যাব। তাহলে এইরকম একটা 9 ফুট 10 ফুটের উচ্চতার যে মিছিল, এই মিছিল কেন, এই ব্যারিকেড কেন? তাহলে এই ব্যারিকেড একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে ন্যায় পদ্ধতিতে যে পিসফুল প্রোটেস্ট করা যায়, সেটা আমাদের দায়বদ্ধতা। তাহলে আমরা সেই দায়বদ্ধতা রেখেছি শান্তিপূর্ণ পিসফুল প্রোটেস্ট করে। তাহলে বাকি যে জায়গাটা তাদের দিক থেকে যে মুখ থাকছে গণতান্ত্রিক পদ্ধতিতে, তাদের যে দায়বদ্ধতা রাখার কথা, সেই দায়বদ্ধতাটা আমরা মনে করিয়ে দিলাম। এটাই আমাদের বক্তব্য। পুলিশকে তাহলে কি শেষ পর্যন্ত পুলিশ রাজি হলো? না, আমরা আমাদের বক্তব্য রেখেছি পুলিশের কাছে। পুলিশ সময় চেয়েছে, সে তার পদক্ষেপ জানাবে। আমরা এটাই বলেছি যে গণতান্ত্রিক পরিসরে যে কোনো শান্তিপূর্ণ অর্থাৎ বোঝাই যাচ্ছে আমরা দুপক্ষেরই তো বক্তব্য শোনালাম, পুলিশের বক্তব্য শোনালাম, অ্যাডিশনাল পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার তার বক্তব্য শোনালাম, তার পাশাপাশি আমরা জুনিয়র চিকিৎসকদের বক্তব্যও শোনালাম। বোঝাই যাচ্ছে যে দুপক্ষ এই মুহূর্তে অনড়। জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে তাদের এই মিছিল বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে, কিন্তু না, পুলিশ বলছেন যে যে জায়গায় তাদেরকে আটকানো হয়েছে সেখান থেকে একটি প্রতিনিধি দল পাঠানো হোক। কিন্তু পাল্টা আবার জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে বলা হলো যে না, সিপির আসতে সমস্যা কোথায়, সিপিকে আসতে হবে, সিপির সঙ্গে তারা সরাসরি কথা বলবেন, ডেপুটেশন তার হাতে জমা দেবে, তারপর তারা সেখান থেকে যাবেন। কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম যে সমস্যার কোনো সমাধান হলো না। সেখান থেকে লালবাজারের সামনে থেকে সরাসরি আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে রয়েছেন। সুজয়, তার মানে যে ছবি আমরা দেখে আসছি সেই ছবি আমাদেরকে দেখাতে হবে, মানে দুপক্ষই অনড়। একেবারে দেখো, কিছু সময় আগে অ্যাডিশনাল সিপি 5 অশেষ বিশ্বাস তিনি গিয়েছিলেন কথা বলতে। তাদের কাছে ছাত্ররা যে দাবি রেখেছে সেটা সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বা মীমাংসা কিছু হয়নি, এইটাই ছবি। ফলে দীর্ঘক্ষণ আন্দোলন চলবে। তোমাকে একটা অন্য ছবি দেখাই, যে ছবিটা কিছু সময় আগে আমরা দেখাচ্ছিলাম, যে একদিকে ছাত্ররা, জুনিয়র চিকিৎসকরা তাদের দাবিতে, তাদের আন্দোলনে অনড়, অন্যদিকে পুলিশও আন্দোলনে অনড়, এবং তার জেরে কী হবে, দীর্ঘ সময় আন্দোলন চলতে থাকবে। এবং দেখতে পাচ্ছ যে ব্যারিকেডের এপারে পুলিশের ছবিটা আমরা একটু দেখাই, যে ব্যারিকেডের এপারে পুলিশ যে দীর্ঘ সময় দাঁড়িয়ে এই আন্দোলনকারীদের সামাল দেবে,
তার জন্য পুলিশের জন্য দেখতে পাচ্ছ যে বিশেষ চেয়ারের ব্যবস্থা করা নিয়ে আসা হয়েছে। মূলত যারা ব্যারিকেডের এপারে রয়েছেন তাদের জন্য বিশেষ পুলিশের তরফ থেকে, লালবাজার তরফ থেকে ব্যারিকেডের চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, যাতে দীর্ঘ সময় ঠায় দাঁড়িয়ে থেকে পুলিশের যাতে পা ব্যথা না হয়, সেই জন্যই কিন্তু কার্যত এটা একটা নজিরবিহীন ছবি। এবং যেটা আমরা কিছু সময় আগে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারাও কিন্তু এটা নিয়ে একটা ক্ষোভ প্রকাশ করে তারা বললেন যে তারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করছে, ঠায় দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, আর সেখানে পুলিশ তাদের দাবি, ন্যায্য দাবি না মেনে, তাদের দাবি দেওয়া না মেনে সেখানে তারা এভাবে বসে থাকবে কেন? ফলে একটা অন্যরকম ছবি, যে ছবিটা আমরা দেখাচ্ছি, যে একদিকে আন্দোলনকারী ছাত্ররা যারা প্রায় 23 দিন ধরে আন্দোলন করছে তারা একদিকে রাস্তার এপারে, ব্যারিকেডের এপারে দাঁড়িয়ে রয়েছে, অন্য প্রান্তে পুলিশ কিন্তু বসে রয়েছে। ফলে এই ছবিটাই আমরা বিকেল থেকে দেখাচ্ছি, এখনও একই ছবি, কিন্তু তার মধ্যে এই একটা নজিরবিহীন ছবি যে পুলিশ বসে ডিউটি করতে হচ্ছে। অর্থাৎ পুলিশ এটা ধরেই নিয়েছে যে আন্দোলনকারীরা সরবেন না, দীর্ঘ সময় তাদেরকে এইভাবেই থাকতে হবে। ফলে তাদের একটু স্বস্তির বন্দোবস্ত করা হয়েছে লালবাজারের তরফ থেকে। একদম একদম বোঝাই যাচ্ছে সুজয় যে ছবি আমরা কিন্তু দেখতে অভ্যস্ত নই। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলনের ছবি দেখছি এবং আজকে তো আমরা দেখছি রীতিমতো আমনে সামনে পুলিশ, কলকাতা পুলিশ, লালবাজারের পুলিশ এবং উল্টো দিকে ঠিক জুনিয়র চিকিৎসকরা, যে জুনিয়র চিকিৎসকদের হাতে স্টেথো থাকার কথা, চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা, কিন্তু আজ পরিস্থিতি তাদেরকে রাস্তায় বসিয়েছে। তারা আজ লালবাজারের সামনে বসে রয়েছেন, কিন্তু পুলিশ তারাও তাদের অবস্থানে রয়েছেন, তারাও কিন্তু তারা একেবারে যে জায়গায় যে সেখান থেকে কাউকে যেতে দেওয়া হবে না, এগোতে দেওয়া হবে না, প্রতিনিধি দল শুধুমাত্র যেতে পারে, সেই অবস্থানে পুলিশও অনড় রয়েছে। তার মানে দুপক্ষই এই মুহূর্তে অচলাবস্থা জারি। সমস্যার সমাধান তাহলে কোন পথে বেরোবে? এই মুহূর্তে কি তাহলে সমস্যার সমাধান হবে না? আমার অপর সহকর্মী সুশোভন আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, দেখো, সমস্যার কোনো সমাধান হয়নি, যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই রয়েছে। তোমাকে দেখাবো দুটো ছবি একেবারে পাশাপাশি। প্রথমে তুমি দেখতে পাচ্ছ যে জুনিয়র ডাক্তার যারা দীর্ঘ সময় ধরে যারা স্লোগান দিয়ে যাচ্ছে, এবং কিছুক্ষণ আগেই দেখলাম যে অতিরিক্ত পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস তিনি এলো, কথা বলল, কিন্তু তারা কিন্তু তাদের যে দাবি ছিল সেই দাবি থেকে তারা 1 ইঞ্চি সরছে না। ঠিক তার অপর দিকে ছবিটা দেখাবো, মাঝখানে ব্যারিকেড আর উল্টো দিকে কিন্তু পুলিশও কিন্তু সেখানে চেয়ার নিয়ে বসে রয়েছে, এবং পুলিশ কিন্তু তাদেরও যে বক্তব্য সেই বক্তব্য জানিয়ে দিয়ে গেছে। অর্থাৎ এই যে একদিকে যেমন স্লোগান চলছে, অন্যদিকে পুলিশ সেখানে বসে রয়েছে। যারা জুনিয়র ডাক্তার তারা এগোতে চান, পুলিশ এগোতে দেবেন না। অর্থাৎ যে অবস্থা শুরুতে ছিল সেই অবস্থা এখনও রয়েছে। কোনো রকম সমাধান সূত্র বা কোনো রকম রফা এখনো পর্যন্ত করা যাচ্ছে না। অর্থাৎ যে স্লোগান বারবার দেওয়া হচ্ছে বা যে আন্দোলনকারীরা যে কথাটা বলছেন, সে কোথায় গিয়ে এর সমাধান সূত্র বেরোয় তার নিঃসন্দেহে সময়ের উপর ছেড়ে দিচ্ছে পুলিশ। তার কারণ দেখো, পুলিশ যেভাবে বসে রয়েছে সেই জায়গা থেকে কিন্তু যেটা একেবারে অর্থাৎ দুপক্ষের অনড় সেই ছবি আমরা দেখাচ্ছি, এবং সন্ধ্যেবেলা থেকে ছবিটা আমরা রীতিমতো পাল্টে যেতে দেখলাম। জুনিয়র চিকিৎসকরা তারা হাতে প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে মোবাইলের আলো জ্বেলে তারা যেখানে অবস্থানে অনড়, যেখানে অবস্থানে বসে পড়লেন, তার ঠিক উল্টো দিকে, ব্যারিকেডের ঠিক উল্টো দিকে পুলিশ আধিকারিকরা তারা চেয়ার নিয়ে বসে পড়লেন। অর্থাৎ দীর্ঘক্ষণ এইভাবে একে অপরের সামনাসামনি বসে থাকার পর অ্যাডিশনাল সিপি অশেষ বিশ্বাস তিনি যান, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, কিন্তু দীর্ঘক্ষণ কথা বলার পর কোনো পক্ষই সমাধান সূত্র না খুঁজে পেয়ে আবার যে যার নিজের জায়গায় ফিরে আসে। জুনিয়র চিকিৎসকদের দাবি যে সিপিকে আসতেই হবে, কোনো প্রতিনিধি দল সিপির কাছে যাবে না। সিপির আসতে সমস্যা কোথায়? বা বেন্টিং স্ট্রিট পর্যন্ত মিছিল যেতে দিতে হবে না, সেই অনুমতি মেলেনি। তাই দুপক্ষই এই মুহূর্তের অবস্থানে অনড়, নিজেদের জায়গায় অনড়। আমার অপর সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, তোমার কাছে কি খবর রয়েছে? তুমি কি দেখছো? শর্মিষ্ঠা, দেখো, কিছুক্ষণ আগে অ্যাডিশনাল সিপি অশেষ বিশ্বাস তিনি এসেছিলেন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হবে। সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই এর একটি টিম পেছনের গেট দিয়ে বেরোলো। আমরা এতদিন ধরে জিজ্ঞাসাবাদ দেখেছি, কিন্তু এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই এর একটি টিম পিছনের গেট দিয়ে বের হলো। এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর বলা যেতেই পারে। প্রায় 15 দিন ধরে আমরা
জিজ্ঞাসাবাদ দেখেছি। সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, তাকে বারবার সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনকি তার বাড়িতেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন, কিন্তু এই ছবি খুব একটা দেখা যায়নি। সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই এর একটি টিম পেছনের গেট দিয়ে বেরিয়ে যায়। আমার সহকর্মী সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছে। সিজার, 10 থেকে 12 মিনিট আগে সিবিআই একটি দল সন্দীপ ঘোষকে সঙ্গে নিয়ে সিবিআই দপ্তরের পেছন দিক দিয়ে তারা বেরিয়ে যান। সিবিআই 3 জন আধিকারিক রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনী, তারা 3টে গাড়িতে করে এই মুহূর্তে বাইপাস ধরে এগোচ্ছেন এবং সেটা কি কারণে এখনো স্পষ্ট নয়, কারণ সকালবেলা আজকে 10:40 নাগাদ সন্দীপ ঘোষ সিবিআই দপ্তরে 15তম দিনে আজকে আসেন এবং আসার পরে দীর্ঘক্ষণ অন্য দিনের মতোই তার জিজ্ঞাসাবাদ করা হয় এবং হঠাৎ করেই 6টা নাগাদ, 6:30টার পরে 7টা নাগাদ তাকে বের করে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে তার বাড়ির দিকে যাওয়া হচ্ছে কিনা বা অন্য কোথাও যাওয়া হচ্ছে সেটা স্পষ্ট নয়, কিন্তু কোনো সূত্র পাওয়া গেছে এমনটাই মনে করা হচ্ছে। সেই কারণে আজকে হঠাৎ করে এতদিন পরে সন্দীপ ঘোষকে নিয়ে কোথাও কোনো জায়গায় যাচ্ছেন তদন্তের স্বার্থে এবং ইতিমধ্যেই আমরা জানি যে আরজি করের একাধিক নিরাপত্তা রক্ষীকে আজকে বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ থেকে কোনো নতুন সূত্র উঠে এসছে এমনটাই মনে করা হচ্ছে। একদম সিজা, তুমি আমাদের সঙ্গে থাকো। সত্যি এই ছবি আমরা দেখিনি। আমরা সন্দীপ ঘোষকে বারবার সিজিও কমপ্লেক্সে আসতে দেখেছি, সেখানে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয়। তার বাড়িতে গিয়ে সিবিআই আধিকারিকরা যান, সেখানে বিভিন্ন নথি সংগ্রহ করে, কিন্তু এই ছবি যে পিছনের গেট দিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই আধিকারিকদের বেরিয়ে যাওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ, কোনো কিছু কি ইঙ্গিত রয়েছে জানাবেন আমার সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, দেখো, আরজিকর কর্তৃপক্ষের একটি সূত্র বলছে যে সন্দীপ ঘোষকে আরজিকর নিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থল সেমিনার কক্ষ, সেখানে সিবিআইয়ের আধিকারিকেরা নিয়ে আসতে পারেন, এই মর্মে কিন্তু তাদের কাছে খবর রয়েছে এবং তাদের কাছেও একটা খবর ছিল যে সিজিও কমপ্লেক্স থেকে সন্দীপ ঘোষকে নিয়ে আসা হতে পারে এবং এখন যখন সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্স থেকে বার করানো হয়েছে, তারা মনে করছেন যে সন্দীপ ঘোষকে হয়তো সেমিনার কক্ষে নিয়ে আসা হতে পারে, সেই মর্মে তাদের কাছে একটা বার্তা রয়েছে। শেষ পর্যন্ত চোখ রাখতে হবে সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই আধিকারিকরা কোথায় যাচ্ছেন। তবে আরজিকর কর্তৃপক্ষ তারা মনে করছেন যে সেমিনার কক্ষের যে ঘটনাস্থল, সেখানে সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই আধিকারিকেরা আসছেন, এমনটাই তাদের কাছে খবর রয়েছে। শর্মিষ্ঠা, একদম আমাদের সহকর্মী সৌরভ যেরকমটা জানালেন যে আরজি করেই সম্ভবত নিয়ে যাওয়া হতে পারে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, কারণ কিছুক্ষণ আগেই সব থেকে বড় খবর আপনাদেরকে দিয়ে দিয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে বিগ আপডেট বলা যেতে পারে। সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে নিয়ে পেছনে দরজা দিয়ে সিজিও কমপ্লেক্সের পেছনের গেট দিয়ে সিবিআই আধিকারিকরা বেরিয়ে যান এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর, সম্ভবত আরজি করে সেমিনার রুম, যেটি ঘটনাস্থল বলে এখনো পর্যন্ত যাওয়া গিয়েছে, যেখান থেকেই তিলোত্তমার দেহ উদ্ধার হয়, সেই সেমিনার রুমে সন্দীপ ঘোষকে, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে যেতে পারেন সিবিআই আধিকারিকরা। এখনো পর্যন্ত আমার কাছে সেই আপডেটই রয়েছে, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সন্দীপ ঘোষ, তাকে টানা 15 দিন জিজ্ঞাসাবাদ করা হয়, আজ সকাল থেকেও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু হঠাৎ করে কিছুক্ষণ আগে সিজিও কমপ্লেক্সের পেছনের গেট থেকে বের করে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষকে পেছনের গেট দিয়ে বের করে নিয়ে যান সিবিআই এর আধিকারিকরা এবং সূত্র মারফত, আরজি করের সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সম্ভবত তাকে আরজি করের সেমিনার রুমে নিয়ে যাবেন সিবিআই আধিকারিকরা এবং সেখানে তাকে নিয়ে গিয়ে কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবেন, কোন কোন প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা, সেই দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। বারবার তাকে ডাকা হয়েছে, জিজ্ঞাসাবাদ হয়েছে, পলিগ্রাফ টেস্ট হয়েছে, তার বাড়ি থেকে নথি সংগ্রহ করা, কিন্তু এই প্রথমবার তাকে সঙ্গে নিয়ে একেবারে সিজিও কমপ্লেক্সের পেছনের গেট দিয়ে বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ টিভি 9 বাংলার পর্দায়, সন্দীপ ঘোষ মাঝখানে বসে আছেন, তার দুদিকে রয়েছেন সিবিআই কর্তারা। সন্দীপ ঘোষকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, দুটো সূত্রে দুটো খবর পাওয়া যাচ্ছে। একটা সূত্র বলছে সম্ভবত আরজি করে সেমিনার রুমে নিয়ে যাওয়া হচ্ছে, অন্য একটি সূত্র বলছে
নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপকে, এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কিন্তু এটা খুব পরিষ্কার যে তদন্তের গতি বাড়িয়ে দিয়েছে ভর সন্ধ্যেবেলা সিবিআই। সিজার রয়েছে আমাদের সঙ্গে। সিজার, দেখো এখন পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যে নিজামের দিকেই, কারণ এই মুহূর্তে বাইপাস ধরে চিংড়িঘাটা ছাড়িয়ে সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই গাড়ি কিন্তু মা ও উড়ালপুলে উঠে গেছে এবং সেখান দিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটা প্রাথমিকভাবে কিন্তু এটাই মনে করা হচ্ছে নিজাম প্যালেসে তাকে নিয়ে যাওয়া হতে পারে, কারণ নিজাম প্যালেসেও যেহেতু ইতিমধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলা তদন্ত চলছে, সেক্ষেত্রে সন্দীপ ঘোষকে সেখানেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হতে পারে এমন ইঙ্গিতটাই কিন্তু জোরালো হচ্ছে। কারণ মা ফ্লাইওভারের ওপর ওঠার পর এখন পর্যন্ত আমরা সিবিআই তদন্তে যা দেখেছি, সেক্ষেত্রে কিন্তু সেই নিজামের দিকে যাওয়ার সম্ভাবনাটাই জোরালো। সিজার, দীর্ঘদিনে তোমার সাংবাদিকতা কেরিয়ার, কি মনে হয় এই ধরনের তদন্তে হঠাৎ করে এই একটা সময় যেখানে সিবিআই তদন্তের গতি বাড়িয়ে দিল, মানে এটা কি তাৎপর্যপূর্ণ নয়? অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ কোথাও মনে করা হচ্ছে যে হঠাৎ করেই হয়তো নতুন কোনো তথ্য উঠে এসছে, সেই নতুন কোনো তথ্য উঠে এসছে তা না। আমরা দেখলাম যে 15 দিনের বেশি সময়, 15 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু একটা সময় বিষয়টা কার্যত রুটিনে পরিণত হয়ে গিয়েছিল। সকাল 9:40 থেকে 10:40-এর মধ্যে তিনি আসতেন এবং তারপরে তিনি আবার রাত্রিবেলা 10টা নাগাদ চলে যেতেন, কিন্তু সেই রুটিন ব্রেক করে কার্যত হঠাৎ করে আজকে যেভাবে 7টার সময় তাকে নিয়ে সিবিআই আধিকারিকরা 3টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা রওনা দিলেন, সন্দীপ ঘোষকে নিয়ে যেভাবে রওনা দিলেন, সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে নতুন কোনো গুরুত্বপূর্ণ কোনো ক্লু পাওয়া গেছে এবং যে ক্লুয়ের জন্যই, সেই ক্লুয়ের স্বার্থেই তাকে নিয়ে সিবিআই আধিকারিকরা রওনা দিয়েছেন এবং সেটা হয়তো এই গোটা তদন্তের প্রক্রিয়ায় নতুন কোনো মোড় ঘোরাতে পারে, সেই আশা তৈরি হচ্ছে। সঙ্গে থাকা এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায়। দেখুন সন্দীপ ঘোষ মাঝখানে বসে আছেন, দুপাশে রয়েছেন দুজন সিবিআই কর্তা। এই মুহূর্তে সন্দীপ ঘোষকে নিয়ে সম্ভবত, সূত্র বলছে সম্ভবত নিজাম প্যালেসে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যে সেই গাড়ি উঠে গেছে, মা উড়ালপুলের 3টি গাড়ি রওনা দিয়েছে। ইতিমধ্যেই যে ছবি আমরা দেখাচ্ছি, যে ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি কোথাও গিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদের মাধ্যমে কোনো নতুন ক্লু পেয়েছেন? তাই কি তারা এই মুহূর্তে তদন্তের গতি বাড়িয়ে দিয়েছেন? একটা সময় প্রায় রুটিন হয়ে গেছিল, সন্দীপ ঘোষ সকালবেলা বাড়ি থেকে বেরোতেন এবং সিবিআই দপ্তরে সিজিও কমপ্লেক্সে আসতেন, দীর্ঘ সময় তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করতেন সিবিআইয়ের কর্তারা, তারপরে রাতের দিকে বাড়ি ফিরতেন সন্দীপ ঘোষ। একটা সময় হঠাৎ করে দেখলাম গত রোববারের আগের রোববার সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যান সিবিআইয়ের কর্তারা সকালবেলা, একটা দীর্ঘ সময় তাদেরকে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে সন্দীপ ঘোষ বেরিয়ে আসেন এবং সিবিআই কর্তারা তারপরে বাড়ির ভেতরে যান, তারা সেখানে দীর্ঘ সময় ছিলেন। সেদিনকে আরো অনেকগুলো জায়গাতেই সিবিআই কর্তারা গেছিলেন, হানা দিয়েছিলেন। আজকে হঠাৎ করে সন্ধ্যাবেলা কি এমন হলো? তাহলে কি কোথাও গিয়ে নতুন কোনো ক্লু খুঁজে পেয়েছেন জিজ্ঞাসাবাদের মাধ্যমে? সিজার, দেখো সেটাই সেই সম্ভাবনাটাই সব থেকে জোরালো, কারণ যেটা তুমি বললে যে একদমই যে কার্যত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গত 15 দিন ধরে, এবং 15 দিন ধরে জিজ্ঞাসাবাদের পরেও যেটা তুমি বললে যে রুটিন হয়ে দাঁড়িয়েছিল, সকালবেলা তিনি আসতেন এবং রাত্রিবেলা তিনি বেরিয়ে যেতেন, এবং সেটা সেই রুটিন ব্রেক করে যেভাবে আজকে হঠাৎ করে তাকে নিয়ে তদন্তকারীরা নিজাম প্যালেসের দিকে এগিয়ে যাচ্ছেন, এখন পর্যন্ত সেটাই মনে করা হচ্ছে। কারণ মা ফ্লাইওভার ধরে তারা এগিয়ে যাচ্ছেন, প্রথমে মনে করা হয়েছিল যে তদন্তের সাথে হয়তো তাকে আরজি করে নিয়ে যাওয়া হতে পারে, কিন্তু তারপরে চিংড়িঘাটা পেরোতেই বোঝা গেল যে তার বাড়ির দিকেও যাওয়া হচ্ছে না, কারণ এই সম্ভাবনাও তৈরি হয়েছিল হয়তো তাকে নিয়ে বাড়িতে, অর্থাৎ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে নিয়ে যাওয়া হবে, কিন্তু তারপরে যে যখনই মা ফ্লাইওভার ধরলেন তদন্তকারীরা, সেক্ষেত্রে এই সম্ভাবনাটাই কিন্তু জোরালো হচ্ছে যে তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হতে পারে, এবং সেই সম্ভাবনা কতটা সঠিক সেটা খানিকক্ষণের মধ্যেই স্পষ্ট হবে। কারণ আর সম্ভাবনা থেকে যায় একটাই, যে তাকে আর অন্য কোথাও নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত কিন্তু খুব স্পষ্টভাবে উঠে আসছে না। সেক্ষেত্রে এই নিজাম প্যালেসে তাকে নিয়ে যাওয়ার সম্ভাবনাটাই জোরালো, কারণ নিজাম প্যালেসেও তদন্ত চলছে। নিজাম প্যালেস থেকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সিবিআই তারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতি সেই মামলা তদন্ত করছেন, এবং সেখানে কোথাও এই দুটো, যেটা বারবার চিকিৎসকরা দাবি করছিলেন যে দুটো মধ্যে, অর্থাৎ একদিকে আর্থিক দুর্নীতি, অন্যদিকে এই খুন এবং ধর্ষণের ঘটনা, তার মধ্যে কোনো যোগসাজশ আছে কিনা এই সন্দেহটা কিন্তু চিকিৎসক পড়ুয়া থেকে চিকিৎসকদের একটা অংশ বারবারই তারা এই আশঙ্কা প্রকাশ করছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন কোনো তথ্য উঠে আসতে পারে, সেই সম্ভাবনাটা কিন্তু তৈরি হচ্ছে। যেভাবে আজকে তাকে হঠাৎ করে নিজাম প্যালেসের দিকে তদন্তকারীরা নিয়ে যাচ্ছেন, সেখান থেকে সেই সম্ভাবনাটা জোরালো হচ্ছে, এবং সেখানটা খানিকক্ষণের মধ্যেই হয়তো স্পষ্ট হবে যে ঠিক কি কারণে তাকে নিয়ে বেরোলেন সিবিআই আধিকারিকরা। নতুন কোনো সূত্র পাওয়া গেল কিনা, অর্থাৎ এই গোটা তিলোত্তমা খুন ধর্ষণ মামলায় নতুন কোনো আলো দেখতে পাচ্ছেন কিনা তদন্তকারীরা। এবং সিজার, যেটা জুনিয়র চিকিৎসকরা বা অনেকেই দাবি করছেন যে দুর্নীতির সঙ্গে তিলোত্তমার খুন ধর্ষণের একটা যোগসূত্র অন্তত তারা দাবি করছেন। আজকে যদি সত্যি সত্যি সিজিও থেকে বের করে সন্দীপ ঘোষকে নিজামে নিয়ে যাওয়া হয়,
তাহলে সেই দাবি কি আরো জোরালো হবে? অবশ্যই দাবি জোরালো হবে, কিন্তু সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব হবে না যতক্ষণ না সিবিআই আধিকারিকরা সেটা আদালতে জানাচ্ছেন বা সেটা প্রকাশ করছেন, কারণ বিভিন্ন কারণেই তাকে নিজামে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু যে দাবিটা বারবার উঠে আসছিল চিকিৎসকদের মধ্যে থেকে এবং চিকিৎসক পড়ুয়াদের মধ্যে থেকে একটা বড় অংশই যে দাবিটা বারবার করছিলেন, সেই দাবির জায়গা থেকে সেটা অবশ্যই জোরালো হবে। যে আর্থিক সময়টা দেখেছো আজকে 2 তারিখ, মাঝে 3 আর 4, 5 তারিখে আবার সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। একদম মানে তদন্ত কোথাও সিবিআই এর ওপরও কিন্তু মারাত্মক একটা চাপ রয়েছে, কারণ তাদের 5 তারিখে তাদের রিপোর্ট জমা দিতে হবে এবং সেই রিপোর্ট জমা দেওয়ার আগে এই যে তৎপরতা, অর্থাৎ কোথাও সিবিআই আধিকারিকরাও নতুন কোনো সূত্রের হদিশ পেয়েছেন এমনটাই মনে করা হচ্ছে এবং সেই কারণেই তড়িঘড়ি আজকে রাত্রি সন্ধ্যেবেলায় যেভাবে তাকে নিয়ে যাওয়া হচ্ছে 5 তারিখে ফাইনাল রিপোর্ট নয়, যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হবে তার আগে তার নতুন কোনো তথ্য দিতে পারেন কিনা সেই রিপোর্টে, সেটা কিন্তু আজকের যে তৎপরতা সেই তৎপরতার উপর অনেকটাই নির্ভর করছে। মানে এটুকু মোটামুটি ভাবে পরিষ্কার যে সিবিআই তদন্তে গতি বাড়িয়ে দিয়েছে। একটা সময় রুটিন জিজ্ঞাসাবাদ, তারপর হঠাৎ করে সন্দীপ ঘোষের বাড়িতে যাওয়া, আর আজকে জিজ্ঞাসাবাদ করতে করতে সন্দীপকে নিয়ে বেরিয়ে যাওয়া। সিজার, গতি বাড়িয়েছে সিবিআই। একদমই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে ডেভেলপমেন্ট অবশ্যই বলা যায়, যে যেভাবে আজকে এই মানে তদন্ত চলছিল, আমরা দেখছিলাম যে এই গত কয়েকদিনের তদন্তের মধ্যে বারবারই সিবিআই আধিকারিকরা বারবার আরজিকর হাসপাতালে যাচ্ছিলেন। গতকালও সিবিআই আধিকারিকরা 2 দফায় আরজিকর হাসপাতালে যান এবং সেখানে তারা বিভিন্ন বিল্ডিং খতিয়ে দেখেন, যে অকুস্থল সেই বিল্ডিং যেমন খতিয়ে দেখেন, তার পাশাপাশি তার পেছনের যে কেভি হোস্টেল, সেই হোস্টেলে যান। আজকের দিনভর নিরাপত্তা রক্ষীদের 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার মধ্যে মীনাক্ষী বন্দ্যোপাধ্যায় নামে এক নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন সিবিআই কে যে আজকে সেই ঘটনার আগের দিন অর্থাৎ 8ই আগস্ট সন্ধ্যে 4:30টার সময় তিনি সঞ্জয়কে উপরে যেতে দেখেছেন এবং সঞ্জয় সম্পর্কে বেশ কিছু তথ্য ওই নিরাপত্তা রক্ষী সিবিআই আধিকারিকদের দেন। পাশাপাশি বাকি যে 3 জন নিরাপত্তা রক্ষী হাসপাতালে তারাও বেশ কিছু তথ্য দিয়েছেন এবং তারপরে সন্দীপ ঘোষকে নিয়ে বেরোনো দুটো জিনিস একটা স্পষ্ট করে। এক হচ্ছে সিবিআই আধিকারিকরা নতুন কোনো তথ্য পেয়েছেন এবং যেভাবে তাকে নিজাম প্যালেসের পথে, এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যদিও নিজাম প্যালেসেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু যে পথে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে সেই সম্ভাবনাটা জোরালো হয়ে উঠছে যে তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে এবং নিজাম প্যালেসে নিয়ে গেলে সেক্ষেত্রে এই যে দাবিটা বারবার উঠে এসছে যে দুর্নীতির সঙ্গে এই অপরাধের কোনো যোগ রয়েছে, সেই বিষয়টা কিন্তু অনেকটাই জোরালো হয়ে উঠছে। সঙ্গে থাকো সিজার, সঙ্গে থাকো।